গল্পের শুরুতে আমরা একটা স্কুল পড়ুয়া মেয়েকে দেখতে পাই। সে বৃষ্টির দিনে ছাতা মাথায় করে চার্চে যাচ্ছিল। তখনই সে লক্ষ্য করে অদ্ভুত দেখতে একটা ভয়ঙ্কর লোক তার পিছু করছে। বাচ্চা মেয়েটি বুঝতে পেরেছিল যে লোকটি তাকেই ফলো করছে, কিন্তু এরপরেও সে সোজা চার্চের দিকে চলে যায় এবং সেই অদ্ভুত দেখতে লোকটি তার পিছু করতে থাকে। এই লোকটির নাম হলো ইয়াংরে। এখন ইয়াংরে যখন এই বাচ্চা মেয়েটিকে ফলো করছিল, ঠিক তখনই ওই সময়ে ইউনহি নামে একজন ডিটেকটিভ তাকে দূর থেকে দেখছিল। মানে এখানে ইউনহি ওই অদ্ভুত দেখতে লোকটিকে ফলো করছিল। বাচ্চা মেয়েটি যখন চার্চের ভেতরে ছিল, তখন সে পেছনে ফিরে দেখতে পায় সেই লোকটি সেখানেও চলে এসেছে। একটু পরে যখন ওই মেয়েটি আর তার বান্ধবী চার্চ থেকে বাহিরে বেরিয়ে আসছিল, তখন সে তার বান্ধবীকে জানায় একটা অদ্ভুত লোক তাকে ফলো করছে। অন্যদিকে ইয়াংরে আবার যখন সেই মেয়েটির পিছু করতে শুরু করে, তখনই সেই চার্চের যাজক তাকে পেছন থেকে ডাকে। তার নাম ছিল মিনচান। মিনচান তাকে প্রথমবারের মতো চার্চে দেখেছিল, তাই সে তাকে অফিস রুমের ভেতরে যেতে বলে আর তার সাথে চা খাওয়ার অফার দেয়। কিন্তু ইয়াংরে তার সাথে যেতে চাইছিল না, কিন্তু এখানে মিনচানও তাকে ছাড়ার পাত্র ছিল না, তাই সে তাকে কথার জালে ফাঁসিয়ে যেভাবেই হোক ভেতরে নিয়ে যায়। ভেতরে যাওয়ার পর সে সবার প্রথমে ইয়াংরাকে একটা জ্যাকেট গিফট করে আর তারপরে সে ধর্মের কথা বলতে শুরু করে। কথায় কথায় সে তার কাছ থেকে তার নাম জেনে নেয় আর একটা ফর্ম বের করে সেগুলো লিখতে শুরু করে। কিন্তু ইয়াংরে তো এসব কিছুতে একটু বিরক্ত ফিল করছিল, কারণ সে এখানে যেই উদ্দেশ্যে এসেছিল সেটা সফল হয়নি। আর মিনচাংও চাইছিল তাকে এই চার্চে ভর্তি করে নিয়ে চার্চের একজন লোক বৃদ্ধি করতে পারে, তাই সে কথায় কথায় ইয়াংরের একটা ছবিও তুলে নেয়, যেটা সে সাথে সাথে প্রিন্ট করার পর তার সামনেই আবার ডিলিট করে দেয়। তখনই মিনচানের ফোনে একটা কল আসে আর সে কথা বলার জন্য বাহিরে চলে যায়। এই কলটা ছিল তার পার্সোনাল ডিটেকটিভের। তার ডিটেকটিভ তাকে জানায় তার সন্দেহই ঠিক, তার ওয়াইফের অন্য আরেকজনের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে, তাও আবার তার ওয়াইফের পার্সোনাল ট্রেনারের সাথে। এরপর ডিটেকটিভ তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি পাঠায় আর তাকে বলে সে যদি চায় তাহলে সে তাকে আরো কিছু প্রমাণ দিতে পারবে। কিন্তু তার ওয়াইফের ব্যাপারে এইসব কিছু দেখার পরে আর শোনার পরে তার তো অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু এরপরেও সে নিজেকে সামলে নেয়, কারণ তার কাঁধে এখন অনেক দায়িত্ব রয়েছে। তাই সে তার চোখ মুছতে মুছতে ভেতরে চলে আসে ইয়াংরের সাথে কথা বলতে। কিন্তু ইয়াংরে তো সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনেক তাড়াহুড়ো করছিল, তাই সে মিনচাংকে বলে সে ফর্ম পূরণ করে দিয়েছে। ইয়াংরে তাকে বলে তার একটা কাজ আছে, তাই দ্রুত তাকে এখান থেকে চলে যেতে হবে, যার কারণে এখন মিনচাং তার পায়ের জুতোটা পরিয়ে দিতে যায় আর সে দেখতে পায় তার পায়ে একটা ট্র্যাকার লাগানো আছে। এর মানে হলো ইয়াংরে একজন অপরাধী আর পুলিশরা তার পায়ে ট্র্যাকার লাগিয়ে দিয়েছে এই জন্য যাতে ভবিষ্যতে সে কোনো ক্রাইম করতে গেলে পুলিশেরা তাকে দ্রুত ধরতে পারে। এখন মিনচাং তো ট্র্যাকারটি দেখার পরে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু ইয়াংরে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন পেছন থেকে সে তাকে বলে সে চাইলে চার্চে প্রতিদিনই আসতে পারে, কারণ ওপরওয়ালা তার সব বান্দাদের এক নজরে দেখে। এখন ইয়াংরে চলে যাওয়ার পর মিনচান ফিরে এসে দেখতে পায় ইয়াংরে ওই রেজিস্ট্রেশন ফর্মটা এখনো পূরণ করেনি। অন্যদিকে ইউনহি যখন তার নিজের জন্য ঔষধ কিনে শপিং মল থেকে বেরিয়ে আসছিল, ঠিক তখনই ওয়ান নামের সেই বাচ্চা মেয়েটির সাথে ধাক্কা লাগে এবং তার হাতে থাকা সেই ঔষধগুলো মাটিতে পড়ে যায়। বাচ্চা মেয়েটি যখন ইউনহির দিকে তাকায় তখন সে লক্ষ্য করে সে কেমন যেন ছটফট করছে। সেজন্য ওয়াং নামের এই বাচ্চা মেয়েটি তাকে হেল্প করতে চায়, কিন্তু ইউনহি তাকে বলে তার কিছু হয়নি আর সে ঔষধগুলো নিয়ে সেখান থেকে দ্রুত বাহিরে চলে আসে। আসলে ইউনহি দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছে আর তার এই ডিপ্রেশনের কারণটা আসলে কি এটা তো আমরা গল্পটা এগোলেই বুঝতে পারবো। ইউনহি তার ডিপ্রেশনের ওষুধগুলো খাওয়ার পরে সেই চার্চের দিকে তাকিয়েছিল, তখনই সে দেখতে পায় সেখান থেকে ইয়াংরে বেরিয়ে আসছে। এদিকে ইয়াংরেও তার দিকে তাকিয়েছিল, কিন্তু তারা একে অন্যকে কিছুই বলছিল না। পরের সিনে মিনচান আর তার ওয়াইফকে দেখি। এখানে মিনচান তার ওয়াইফকে ড্রপ করতে আসে, কিন্তু সে তার ওয়াইফকে একটুও বুঝতে দিচ্ছিল না যে সে তার অবৈধ সম্পর্কের ব্যাপারে সবকিছুই জানে। যেতে যেতে তার ওয়াইফ তাকে বলে তার ফিরে আসতে একটু দেরি হবে, তাই সে যেন তাদের বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসে। এখন তার ওয়াইফ রাস্তা দিয়ে যেতে যেতে একটা বিশাল বড় সাইনবোর্ড দেখতে পায়
পায়, যেটা একটা নতুন চার্চের সাইনবোর্ড ছিল। তাই সে গাড়ি থেকে নেমে সেখানে যায়, আর সে ওই বোর্ডের দিকে তাকালে দেখতে পায় এই বড় চার্চের মালিক আসলে জং, যে আসলে তার হাজবেন্ড মিংচানেরই ধর্মগুরু। এটা দেখেই সে মিনচাংকে বলে হয়তো তার ধর্মগুরু এই বিশাল বড় চার্চের ধর্মগুরু হিসাবে তাকেই রাখবে, তাই সে যেন এসব বিষয় নিয়ে তার গুরুর সাথে কথা বলে। তার এসব কথা শোনার পরেও মিনচাং সেখানে চুপ করে দাঁড়িয়েছিল আর তাকে কোনো উত্তর দিচ্ছিল না, কারণ সে তো এই বড় চার্চের ব্যাপারে কিছুই জানতো না। পরের সিনে দেখতে পাই ইউনহি রাতে বাড়িতে ফিরে এসেছে, আর তার বাবা তার জন্য বিভিন্ন রকমের খাবার তৈরি করছে। বাবা মেয়ে যখন একসাথে বসে খাবার খাচ্ছিল তখন তার বাবা তাকে বলে ইয়াংরে জেল থেকে ছাড়া পেয়েছে, তাই যেন সে এই বিষয়টা নিয়ে খুব একটা চিন্তা না করে। এখানে ইয়াংরের কথা বলার সাথে সাথেই ইউনহির মুখ ফ্যাকাশে হয়ে যায়, সে যেন কোনো একটা ডিপ্রেশনে ভুগছিল। তাই তার বাবা তাকে বলে দ্রুতই মুভ অন করতে, কারণ সে চায় না তার মেয়ের সাথে বাজে কিছু ঘটুক, কারণ এখন ইউনহি ছাড়া এই দুনিয়াতে তার আপন বলতে আর কেউ নেই। এখন তার বাবা তাকে এসব কথা কেন বলছিল সেটা আমরা এই গল্পটা এগোলেই বুঝতে পারবো। অন্যদিকে মিনচাংকে দেখি সে তার ওয়াইফের কথা অনুযায়ী তার গুরুর সাথে কথা বলতে আসে, আর এখানে আসার পর সে তার গুরু জংকে বলে সে এখানে আসার আগে নতুন একজনকে চার্চে রেজিস্ট্রেশন করিয়েছে। তখন তার গুরু তাকে বলে এতে এত উত্তেজিত হবার কিছু নেই, তুমি ঈশ্বরের একজন বার্তাবাহক, তাই তোমাকে সবার মাঝেই ভালো উপদেশ ছড়িয়ে দিতে হবে। তাই এই রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে খুব একটা বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু ঈশ্বরের বার্তা সবার কাছে পৌঁছে দাও। তখন মিনচাং তার গুরুকে হাসতে হাসতে জিজ্ঞাসা করে সে ওই নতুন চার্চের ব্যাপারে তাকে কেন জানায়নি। এটা শুনে তার গুরু তাকে বলে এই বিষয়টা তার মাথায় ছিল না, এবং এরপরে তার গুরু তাকে জিজ্ঞাসা করে তার কি মনে হয় এই নতুন চার্চের জন্য কাকে ধর্মযাজক বানানো উচিত। তুমি তো এই এরিয়াতে অনেক দিন ধরেই রয়েছো, তাই তুমি এই বিষয়টা ভালোভাবে বলতে পারবে। তার এই সকল কথা শুনে মিনচাং এর ভেতরে ভেতরে অনেক বেশি খারাপ লাগতে শুরু করে, কারণ সে তো ভেবেছিল তার গুরু হয়তো এই নতুন চার্চের ধর্মযাজক তাকেই বানাবে। তাই সে তার গুরুকে বলে এই বিষয়টা নিয়ে সে তাকে পরে জানাবে। সে যখন মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে আসছিল তখনই তার গুরুর ছেলের সাথে তার দেখা হয়ে যায়। জংয়ের ছেলে তাকে বলে সবাই চাচ্ছে আমি যেন ওই বড় চার্চের যাজক হই। এটা শুনে মিনচাং তাকে বলে ফাদার আমারও ওপিনিয়ন চাচ্ছিল। তখন জংয়ের ছেলে তাকে বলে আমার মনে হয় ওই চার্চের জন্য আপনি উপযুক্ত জাজ, আমি বাবার সাথে তোমার ব্যাপারে কথা বলবো। এখন এত কিছু হওয়ার পরে মিনচাং এর মন তো অনেক বেশি ভেঙে যায়, আর সে কি করবে সেটাই বুঝতে পারছিল না। একদিকে তার ওয়াইফ তাকে ধোঁকা দিচ্ছে, অন্যদিকে এত কষ্ট করার পরেও তার যে স্থানে পৌঁছানোর কথা সে এখনো সেই পর্যন্ত পৌঁছাতে পারছে না। সেজন্য সে চার্চে বসে এসব কিছু নিয়ে ভাবছিল আর তার মনের কষ্টগুলো গডের কাছে প্রকাশ করছিল, আর সেখানে বসে তার গডকে বলছিল সে এটা জানে যে যদি তার গড ওই চার্চের জন্য তাকে বেছে নেয় তাহলে সে অনায়াসে ওই চার্চের সেবা করতে পারবে, আর সেজন্য গড যেন তাকে একটা সংকেত দেয় যাতে করে সে বুঝতে পারে গড আসলে কি চাচ্ছে। সে এসব কথা বলছিল ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করলে তার ওয়াইফ তাকে বলে সে বলেছিল স্কুল ছুটি হলে তাদের বাচ্চাকে যেন সে নিয়ে যায়। তখন মিনচাং বলে ব্যস্ততার কারণে সে যেতে পারেনি। এটা শুনে তার ওয়াইফ তো তার উপরে আরো বেশি রেগে যায় আর তাকে বলে সে যখন তাদের বাচ্চার স্কুলে কল দিয়েছিল তখন সে জানতে পারে তাদের বাচ্চাকে একজন লোক এসে নিয়ে গেছে। এসব কিছু বলতে বলতে তার ওয়াইফ তো কান্নাকাটি করছিল আর বলছিল হয়তোবা তাদের বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে। এটা শোনার পর মিনচাং এর তো অনেক টেনশন হতে শুরু করে। ঠিক তখনই সে ইয়াংরের ওই ছবিটা দেখতে পায় আর সে মনে করে হয়তো তার বাচ্চা কিডন্যাপ হওয়ার পেছনে ইয়াংরের হাত রয়েছে। এসব কিছু ভেবে মিনচাং এখন ইয়াংরের ব্যাপারে ইন্টারনেটে সার্চ করে সেখান থেকে বেরিয়ে পড়ে আর সে চলে যায় ইয়াংরের এলাকাতে। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় ইয়াংরে এত রাতে গাড়ির পেছনে কিছু একটা ভরছে। এটা দেখেই তো সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সাথে সাথে পুলিশকে কল করে, আর সে উল্টোপাল্টা ভাবে পুলিশকে বলতে থাকে তার মেয়ে কিডন্যাপ হয়েছে আর রেপিস্ট ইয়াংরে তার সামনে রয়েছে এবং এত রাতে সে কিছু একটা করছে। তখন পুলিশরা তার কাছ থেকে ভালোভাবে সবকিছু জানতে চায়, কিন্তু সে ভয়ের কারণে পুলিশদেরকে ঠিকঠাক ভাবে কিছুই বলতে পারে না। কিন্তু সে পুলিশদেরকে বলতে চাইছিল ইয়াংরে কিছু একটা গাড়িতে করে নিয়ে
নিয়ে মাটি চাপা দিতে যাচ্ছে। সে যখন এ সকল কথা বলছিল ঠিক তখনই চার্জ শেষ হয়ে তার ফোনটা অফ হয়ে যায়। এরপরে মিনচাং ইয়াংরের গাড়িটাকে ফলো করতে শুরু করে আর সে তার পিছু করতে করতে এক সময় ইয়াংরের গাড়িকে হারিয়ে ফেলে। কিন্তু একটু পরেই সে খেয়াল করে ইয়াংরের গাড়ি তার গাড়ির পেছনেই দাঁড়িয়ে আছে। আর ইয়াংরে তার কাছে এসে জিজ্ঞাসা করে ফাদার এখানে কি করছে, কিন্তু ফাদার ভয় তার সাথে কথাও বলছিল না, এমনকি গাড়ির দরজাও খোলে না, যেটা দেখে সে আবারও ফেরত যেতে শুরু করে। ঠিক তখনই মিনচাং তার গাড়ি থেকে নেমে আসে এবং ইয়াংরের সাথে কোনো কথা না বলেই তার গাড়ির ভেতরে চেক করতে শুরু করে। সে ভেবেছিল হয়তো তার গাড়ির ভেতরেই তার বাচ্চা রয়েছে, কিন্তু সেখানে খোঁজার পরে সে কাউকেই দেখতে পায় না। এরপরে মিনচাং ইয়াংরের পা চেক করে আর সে দেখতে পায় তার পায়ে লাগানো সেই ট্র্যাকারটাও এখন তার পায়ে নেই। এটা দেখার সাথে সাথেই তো সে ছুটে তার গাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু ইয়াংরে এবার তাকে ধরে ফেলে এবং তাদের দুজনের মধ্যে তুমুল হারে লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে ইয়াংরে উপর থেকে নিচে পড়ে যায় আর পাথরের সাথে তার মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে, যার কারণে সে কিছুক্ষণের মধ্যেই মারা যায়। এসবের কারণে মিনচাং অনেক বেশি ভয় পেয়ে যায়। ঠিক তখনই তার কাছে তার ওয়াইফের কল আসে। সে যখন কলটা রিসিভ করে তখন তার ওয়াইফ তাকে জানায় তাদের বাচ্চাকে খুঁজে পাওয়া গিয়েছে। তাদের বাচ্চা তাদেরকে না বলেই তার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। এসব কিছু জানার পরে এখন মিনচাং এর মাথার উপরে তো আকাশ ভেঙে পড়ে। সে ভাবছিল তার হাত দিয়ে এটা কি হয়ে গেল, সে একজন নির্দোষ মানুষকে মেরে ফেলেছে। সেজন্য সে এখন দিশেহারা হয়ে তার গডের কাছে জানতে চায় তার এখন কি করা উচিত। সে আসলে দিশেহারা হয়ে গিয়েছিল। ঠিক তখনই বিদ্যুৎ চমকালে সে পাশের একটা পাহাড়ে তার ঈশ্বরের একটা প্রতিচ্ছবি দেখতে পায়, যেটা দেখে সে ঈশ্বরের ইশারা মনে করে আর মনে মনে ভাবে হয়তোবা এটাই তার ঈশ্বর চেয়েছিল যে একজন পাপী তার হাত থেকে সাজা পাক। এসব কিছু ভেবে মিনচাং ইয়াংরের গা থেকে তার দেওয়া সেই জ্যাকেটটা খুলে নিয়ে তাকে ধাক্কা মেরে পাহাড়ের খাদে ফেলে দেয়। অন্যদিকে ইউনহিকে দেখি সে তার ঘুমের ভিতরে অতীত নিয়ে কিছু স্বপ্ন দেখছিল। কয়েক বছর আগে তার বোন খুব খারাপ অবস্থায় তাকে কল করেছিল, কেউ তাকে কিডন্যাপ করে নিয়েছিল, কিন্তু এরপরেও সে তার বোনের সাথে তাকে কথা বলার সুযোগ দিয়েছিল। কিন্তু ইউনহি তার ছোট বোনের সাথে কথা বলার সময় বুঝতে পারেনি যে তার বোন কত বড় বিপদে রয়েছে। তার বোনকে আসলে ইয়াংরেই কিডন্যাপ করে নিয়েছিল এবং নির্মমভাবে তাকে অত্যাচারও করছিল, কিন্তু তার বোনের এত বড় বিপদের কথা সে একটুও বুঝতে পারেনি। এসব কিছু ভেবে তার ঘুম ভেঙে যায় আর ইউনহিকে দেখে আমরা বুঝতে পারি সে তার বোনের আত্মাকে দেখতে পায় এবং তার কথাও শুনতে পারে। এখানে তার বোনের আত্মা তাকে বলছিল যখন সেই কিডন্যাপার তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল তখন থেকে প্রতিদিন সে দরজার দিকে তাকিয়ে থাকতো। তার মনের ভেতরে একটাই আশা ছিল যে কোনো একদিন ওই দরজা দিয়ে তার বড় বোন তাকে বাঁচানোর জন্য আসবে, কিন্তু প্রতিবারই আমি হতাশ হতাম, কারণ প্রতিবার দরজা খুললেই আমি সেই নিকৃষ্ট লোকটাকে দেখতে পেতাম। আমি ভাবতাম আমার বড় বোন অনেক স্মার্ট, তাই সে আমাকে যেভাবে হোক খুঁজে বের করবে আর আমার বিপদের কথা বুঝতে পারবে। এসব কথা শুনতে শুনতে ইউনহি ছটফট করতে করতে তার বিছানায় শুয়ে পড়ে। ঠিক তখনই সে তার বোনকে ফিল করতে পারছিল। তার বোন তার কানের কাছে এসে বলছিল সে কেন তাকে বাঁচাতে আসেনি আর নিজের মধ্যে এই সকল অপরাধ বোধের জন্য ইউনহি এতদিন ধরে ডিপ্রেশনে রয়েছে, যার কারণে তাকে কিছুক্ষণ পর পর ডিপ্রেশনের ঔষধও খেতে হয়। পরের দিন সকালে ইউনহি তার নতুন অফিসে যায়। সেখানে গিয়ে তার নতুন কেসের ব্যাপারে সে ডিসকাস করছিল। তখন সেখানে সে জানতে পারে চার্চের যাজক মিনচান পুলিশের কাছে কল করে রিপোর্ট করেছিল সে তার বাচ্চা মিসিং হওয়ার জন্য ইয়াংরেকে সন্দেহ করেছে। এদিকে ইয়াংরে তার পায়ের ট্র্যাকার খুলে ফেলে মিসিং হয়ে গেছে, এমনকি তার বাড়ির চারপাশের সিসিটিভি ক্যামেরাও সে ভেঙে ফেলেছে। তাই তারা সবাই মিলে সন্দেহ করছে ইয়াংরে আবারও কোনো অপরাধ করছে। অন্যদিকে তাদের কাছে আরও একটা মিসিং রিপোর্ট এসেছিল আর এটা সেই মেয়েটির মিসিং রিপোর্ট যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এই ওয়াং নামের মেয়েটি মিসিং হওয়ার আগে ওই চার্চে গিয়েছিল, তারপরে সে আর বাড়ি ফেরেনি। এখানে ইউনহি ওয়াংকে দেখে চিনতে পারে, কারণ সে ইয়াংরেকে ওয়াংকে ফলো করতে দেখেছিল। এসব কিছু ভেবে ইউনহি যেন তার বোনের সাথে হয়ে যাওয়া সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি দেখতে পাচ্ছিল। পরের সিনে দেখতে পাই পুলিশের টিমেরা ইয়াংরের বাড়িতে গিয়েছে। সেখানে যাওয়ার পর তারা দেয়ালে বিভিন্ন রকমের লেখা দেখতে পায়। এছাড়াও তারা দেয়ালে একটা দানবের ছবিও দেখতে পায়, যার ভেতরে 3টি মানুষও
আঁকা রয়েছে। এসব কিছু তারা তাদের ক্যামেরায় বন্দি করে নেয় আর তারা ভাবতে থাকে যেহেতু ইয়াং রে একটা সাইকো, তাই হয়তো সে এ ধরনের কাজ করেছে। এরপরে পুলিশেরা চলে যায় মিনচানের সাথে কথা বলার জন্য। তখন সে তাদেরকে জানায় তার ছেলে স্কুল থেকে গায়েব হয়ে গিয়েছিল, তাই সে ইয়াং রেকে সন্দেহ করেছিল যে হয়তোবা সে তার বাচ্চাকে কিডন্যাপ করে নিয়েছে, আর সে কারণে সে পুলিশকে কল করেছিল। কিন্তু যখন তার ওয়াইফ তাকে জানায় যে তাদের বাচ্চাকে খুঁজে পাওয়া গিয়েছে, তখনই সে বাড়ি ফিরে আসে। তখন পুলিশ তাকে জানায় ওয়াং নামের একটি মেয়ে গতকালই মিসিং হয়েছে। এটা শোনার পরে তো মিনচাং অনেকটাই অবাক হয়ে যায়। তারা যখন এসব কথা বলছিল তখন ইউনহি চার্চের চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল, আর এভাবেই সে পাশের রুমে চলে যায়। সেখানে গিয়ে সে ওই কাদামাখা জ্যাকেটটাও দেখতে পায়। এছাড়াও ইয়াংরের সেই নষ্ট হয়ে যাওয়া ছবিটাও সে খেয়াল করে। এরপর তারা দুজন যখন চলে যাচ্ছিল তখন ইউনহি র্যাকের ভেতরে সেই কাদোমাখা জুতাটাও দেখতে পায়। এসব কিছু দেখে ইউনহির অনেকটাই সন্দেহ হতে শুরু করে। এদিকে তারা দুজন চলে যাওয়ার পরে মিনচাকের ভেতরে অনেকটাই অপরাধবোধ কাজ করছিল, যার কারণে সে ফাদার জংকে SMS করে আর তাকে জানায় সে তাকে কিছু বলতে চায়। তখন জং তাকে SMS এর রিপ্লাই হিসাবে বলে তার সাথে তার অনেক গুরুত্বপূর্ণ কিছু একটা বলার আছে, যার কারণে সে মিনচাংকে তার সাথে দেখা করতে বলে। মিনচাং যখন তার সাথে দেখা করতে যায় তখন সে তাকে কান্না করতে করতে বলে সে কখনোই ভাবেনি তার ছেলে এমনটা করবে। তার ছেলের সঙ্গে চার্চের একজন মেয়ের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর সেই সব কিছু এখন ওয়েবসাইটে জানাজানিও হয়ে গিয়েছে। তার ছেলে বিশাল বড় পাপ করেছে, তাই কিভাবে সে এত বড় চার্চের যাজক হতে পারে। সে কান্না করতে করতে মিনচাংকে বলে তার ছেলেকে সে বিদেশে পাঠিয়ে দিবে আর তাকে এই বড় চার্চের যাজক বানাবে। হয়তোবা এটা গডেরই কোনো ইশারা যাতে তুমি এই চার্চের যাজক হও, তাই আমাদের তার ইচ্ছা অনুযায়ী কাজ করা উচিত। গুরু যখন এসব কথা বলছিল তখন মিনচাং সেখানেই দেয়ালে তার গডের একটা প্রতিচ্ছবি দেখতে পায়, আর সে যে অপরাধটা করেছিল এই ব্যাপারে সে গুরুকে আর কিছুই জানায় না। আর সে মনে মনে এটা ফিল করতে শুরু করে যে হয়তোবা এই সব কিছু গডেরই ইচ্ছা ছিল, তাই এখন থেকে তার গড যা চাইবে সেটাই হবে। পরের সিনে দেখতে পাই ইনভেস্টিগেশন টিম ইয়াংরের সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে আসে। তারা সেখানে ওই ছবিগুলোর ব্যাপারে জানতে এসেছিল যেগুলো ইয়াংরে দেয়ালে আঁকিয়েছিল। সাইকিয়াট্রিস্ট যখন সেই ছবিগুলো দেখে তখন সে তার মধ্যে ওই চোখের ছবিটাও দেখতে পায়, আর সে এই ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করে যে এই ছবিটা সে কবে আঁকিয়েছে। তখন তারা তাকে জানায় এই ছবিটা ইয়াংরে রিসেন্ট আঁকিয়েছে। তখন সাইকিয়াট্রিস্ট তাদেরকে জানায় সে তো ভালো হয়ে যাচ্ছিল, তাহলে সে আরেকটা ক্রাইম কিভাবে করলো, আর এবার সে কোনো সাইনও দেখায়নি। তারা যখন এসব বিষয় নিয়ে কথা বলছিল তখনই সেখানে ইউনহি চলে আসে, আর তাকে দেখেই তার অতীতের কিছু কথা মনে পড়ে যায়। যেদিন বিচারের জন্য ইয়াংরেকে কোর্টে তোলা হয়েছিল তখন ইয়াংরের সাইকিয়াট্রিস্ট জজকে জানিয়েছিল ইয়াংরের মানসিক অবস্থা খুব একটা ভালো নয়। সে ছোটবেলা থেকেই অনেক রকম অত্যাচার সহ্য করেছে। তার বাবা তাকে অনেক রকম ভাবে নির্যাতন করেছে। তার বাবা তার গায়ে গরম পানি ঢেলে দিত, এমনকি বাথরুমের পানির ভেতরে তার মুখ চুবিয়ে তার নিঃশ্বাস বন্ধ করে ফেলতো। এছাড়াও বিভিন্ন রকমের টর্চার করত যেগুলোর দাগ এখনো তার শরীরে রয়েছে। এর থেকেও বড় বিষয় তার সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্টও করা হয়েছে। তাকে 10 বছর পর্যন্ত এত বেশি অত্যাচার করা হয়েছে যে তার শরীরে এখনো হাজার হাজার ক্ষত দাগ রয়েছে। তারা সবাই মিলে ওই শয়তানটাকে ইনোসেন্ট প্রমাণ করার চেষ্টা করছিল। তারা যখন এসব কথা বলছিল তখন ইউনহির বোন এসব কিছু শুনে যেন নিজেকেই কল্পনা করছিল যে ইয়াংরে তাকে দিনের পর দিন কিভাবে টর্চার করেছে। তার বোনের এরকম খারাপ অবস্থা দেখে ইউনহি তো এখন রেগে যায় আর কোর্টের সবার সামনে বলতে থাকে তারা ওই শয়তানটাকে শাস্তি না দিয়ে কেন বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু কোর্ট তার কোনো কথা না শুনে ইয়াংরেকে কোনো শাস্তি না দিয়েই তাকে হাসপাতালে পাঠায় তার চিকিৎসা করার জন্য। এখন গল্প বর্তমানে ফিরে আসে, যেখানে ইউনহি সাইকিয়াট্রিস্টকে জিজ্ঞাসা করে সে কেন 5 বছর আগে ইয়াংরেকে শাস্তি না দিয়ে তাকে বাঁচিয়ে নিয়েছিল। সে যদি এরকমটা না করতো তাহলে হয়তো আজকে তার বোন বেঁচে থাকতো। তার এরকম কথা শুনে সাইকিয়াট্রিস্ট তাকে বলে সে তখন মেন্টাল পেশেন্টদের নিয়ে স্টাডি করত, তাই তখন সে তার মেন্টাল কন্ডিশনের কথা ভেবেই তার পক্ষে কথা বলেছিল। এটা শুনে ইউনহি তাকে বলে তাহলে আমাকে বলুন ওয়াং কোথায়, কারণ এখন যা কিছু হচ্ছে এই সব কিছুর জন্য আপনি দায়ী। শুধুমাত্র আপনার জন্যই 5 বছর পর আবার সেই একই ঘটনা ঘটে যাচ্ছে। 5 বছর আগে আপনি যখন কোর্টে সাক্ষী দিয়েছিলেন এরপরে সোশ্যাল মিডিয়াতে সবাই ইয়াংরেকে ইনোসেন্ট ভাবতে শুরু করে, যার কারণে জনগণ ইয়াংরেকে সিম্প্যাথি দেখাচ্ছিল। আর এইসব কিছু দেখে আমার বোন তখন সহ্য করতে পারছিল না। তার উপরে যে লোকটা এত নির্যাতন করেছে, দিনের পর দিন তাকে ক্ষত বিক্ষত করেছে, সেই লোকটার উপরে
সবাই সিম্প্যাথি দেখাচ্ছে। তার চোখের সামনে এই সব কিছু দেখে সে যেন সহ্য করতে পারছিল না, আর দিনে দিনে গভীর ডিপ্রেশনে চলে যায়, যে কারণে সে সুইসাইড করতে বাধ্য হয়েছিল। সেদিন আমার বোন ইয়াংরের ভয়ঙ্কর টর্চার থেকে তো পালিয়ে এসেছিল, কিন্তু আপনার কারণে সে মারা গিয়েছে। পরের সিনে মিনচানের কাছে ওয়াং এর মা দেখা করতে আসে। সে তাকে কান্না করতে করতে বলে তার মেয়ের সাথে কেন এমনটা হলো। তখন মিনচান তাকে সান্ত্বনা দেয় আর বলে তার মেয়ের সাথে কিছু হবে না, গড তাকে ঠিকই বাঁচিয়ে নিবে। এরপরেই মিনচাং ওয়াং এর জন্য গডের কাছে তার মায়ের সামনে প্রার্থনা করতে শুরু করে। অন্যদিকে পুলিশেরা ইয়াংরের গাড়ির সন্ধান পায়। এদিকে মিনচান যখন ওয়াং এর মাকে পৌঁছে দিচ্ছিল, ঠিক তখনই তার কাছে কল আসে আর সে জানতে পারে ইয়াংরের গাড়ির খোঁজ পাওয়া গিয়েছে। তাই এখন মিনচাং ওয়াং এর মাকে নিয়ে সেখানে যায়। সেখানে যাওয়ার পর তো ওয়াং এর মা এবং বাবা অনেক বেশি কান্নাকাটি করতে শুরু করে এবং তাদের মেয়ের কোনো খোঁজ পাওয়া গেছে কিনা এ বিষয়ে জানতে চায়। কিন্তু মিনচান যখন সেখানে আসে তখন সে তাদেরকে সরাসরি জিজ্ঞাসা করে এখানে কোনো বডি পাওয়া গিয়েছে কিনা। মিনচানের এরকম কথা শুনে এখন ইউনহির তার উপরে সন্দেহ হয়, কারণ সে এ ধরনের কথা কেন বলছে। তখনই পাশ থেকে মিনচান জানতে পারে তারা এখনো কোনো রকমের প্রমাণ খুঁজে পায়নি এখানে, যে কথা শুনে মিনচানও অনেকটা নিশ্চিন্ত হয়ে যায়। পরের সিনে মিনচান যখন তার ওয়াইফকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল, তখন গাড়ির ভেতরে সে তার ওয়াইফকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে কিছু বলতে চাও, তোমার কি আমার কাছে কিছু কনভেন্স করার আছে। এটা শুনে তার ওয়াইফ তো কিছুই বুঝতে পারছিল না। তখন মিনচান তাকে বলে এখন ওই বড় চার্চের ধর্মযাজক আমি হতে চলেছি, কারণ ফাদারের ছেলে পাপ করেছে, তাই ফাদার তাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। তাই তার জায়গায় ফাদার এখন আমাকে ওই চার্চের ধর্মযাজক বানাবে। আসলে আমাদের সবাইকে গডের কাছে নিরপরাধী হতে হবে। আমরা কেউ চাইলেও তার কাছ থেকে কিছুই লুকাতে পারবো না। আমি জানি যা কিছু হয়েছে এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি হয়তো তোমাকে ঠিক মতো বুঝতে পারিনি। তার এ সকল কথা শুনে এখন তার ওয়াইফ বুঝে যায় যে সে সবকিছুই জানে। তাই এখন জোরে জোরে কান্না করতে করতে সে সবকিছু তাকে বলে দেয় আর তাকে বলে আমি পাপ করেছি। তখন মিনচান তাকে বলে সে যেন এ সকল কথা জোরে জোরে বলে, যাতে তার কণ্ঠস্বর গডও শুনতে পায় এবং তাকে ক্ষমা করে দেয়। এরপরে মিনচান তার ওয়াইফকে নিয়ে চার্চে যাচ্ছিল। রাস্তার মাঝখানে তারা দেখতে পায় একটি অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গিয়েছে। তখন মিনচান তাদেরকে হেল্পও করতে চায়, কিন্তু তারা তাকে জানায় একটি ট্রাক তাদেরকে রেস্কিউ করার জন্য আসছে। এরপরে সে তার ওয়াইফকে নিয়ে চার্চে চলে যায়। সেখানে যাওয়ার পরে সেখানকার একজন মেয়ের কাছ থেকে সে জানতে পারে একজন লোক আহত অবস্থায় এখানে এসেছে আর সে অ্যাম্বুলেন্সকে ডেকেছে তার চিকিৎসা করানোর জন্য, কিন্তু সে অ্যাম্বুলেন্সটা এখনো এখানে এসে পৌঁছায়। তার এ সকল কথা শুনে মিনচানের তো একটু সন্দেহ হতে থাকে আর সে মনে করে হয়তোবা ইয়াংরেই এখানে এসেছে, কারণ পুলিশেরা তো এখনো পর্যন্ত তার বডি খুঁজে পেয়েছিল না। তাই তাদেরকে বিদায় জানিয়ে ইয়াংরে লুকিয়ে লুকিয়ে ওপরে চলে যায় আর ভেতরে গিয়ে সে দেখতে পায় সেখানে ইয়াংরে রয়েছে। সে যখন ধীরে ধীরে ইয়াংরের কাছে যায় তখন সে শুনতে পায় ইয়াংরে অনবরত বলে যাচ্ছে যে মিনচাং তাকে মারার চেষ্টা করেছে। এই কথাটা শুনে মিনচাং তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে বুঝতে পারছিল না যে সে কি করবে। তখনই জানালার দিকে তাকালে মিনচান আকাশের উপরে তার গডের একটা প্রতিচ্ছবি দেখতে পায়, যেটা দেখার পর সে গডের নাম নিতে নিতে ইয়াংরেকে সেখান থেকে নিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পরে যখন অ্যাম্বুলেন্স সেখানে আসে তখন তারা ইয়াংরেকে আর খুঁজে পায় না। এরপরে পুলিশকে খবর দেওয়া হলে তারা যখন এখানে আসে তখন জানতে পারে যে এখানে যে পেশেন্টটি ছিল সে আসলে ইয়াংরেই ছিল। এদিকে ইউনহি যখন আশেপাশে দেখছিল তখন সে খেয়াল করে পাশেই অনেকগুলো মহিলা প্রার্থনা করছে। তখন সে তার কাছ থেকে জানতে চায় এরা কারা। তখন সে তার কাছ থেকে জানতে পারে এটা হলো ধর্মযাজকের বউ, ওনারা বিভিন্ন চার্চে গিয়ে প্রার্থনা করে। এসব কথা শুনে ইউনহি ওই মহিলার কাছ থেকে ওই সকল চার্চের লিস্ট নেয় যেগুলোতে ধর্মযাজক এবং তার ওয়াইফ কাজের জন্য যায়। অন্যদিকে মিনচানকে দেখি সে ইয়াংরেকে নিয়ে একটি পরিত্যক্ত বিল্ডিং এ গিয়েছিল। সেখানে সে তাকে খুব ভালোভাবে বেঁধে রেখেছিল আর তাকে বলছিল তুমি কিভাবে এখনো বেঁচে আছো আর আমি বারবার তোমার মুখোমুখি কেন হচ্ছি। আমার মনে হচ্ছে এটা সম্পূর্ণই গডের ইচ্ছা, তিনি আমাকে এই মূল্যবান কাজের জন্য বেছে নিয়েছেন যেন আমি এই পৃথিবী থেকে তোমার মতো শয়তানকে চিরতরে সরিয়ে দিতে পারি। এই বিল্ডিংটা 3 বছর ধরে পরিত্যক্ত হয়ে রয়েছে। কে জানতো যে এই বিল্ডিংটা তোমাকে মারার জন্যই পরিত্যক্ত হয়ে রয়েছে। এটা শুনে ইয়াংরে হেসে দেয় আর তাকে বলে তুমি পাগল হয়ে গিয়েছো, তুমি যে আমাকে মেরে ফেলতে চেয়েছিলে এটা লুকোনোর জন্যই তুমি এখন
এখন এসব কিছু করছো? তুমি যদি আমাকে এখন মেরে ফেলো তাহলে ওয়াংকে তুমি আর কোনোদিনও খুঁজে পাবে না। ওয়াং এখনো জীবিত রয়েছে, তাই তুমি পুলিশকে কল করো। তুমি যদি পুলিশকে কল করো তাহলে আমি সব বলে দিব। আর তুমি যদি এখন আমাকে মেরে ফেলো তাহলে সারা জীবনের জন্য তুমি ওয়াংকে হারিয়ে ফেলবে। তার এ সকল কথা শুনে মিনচাং এখন রেগে যায় আর তাকে জোরে জোরে পেটাতে শুরু করে। কিন্তু মিনচাং এর এতে তো কিছুই যায় আসছিল না, তাই হাসতে হাসতে সে এখন গান গাইতেও শুরু করে, যেটা মিনচাং একটুও সহ্য করতে পারছিল না। আর সে নিজেকেই চড় মারতে শুরু করে। এরপর সে আবারও ইয়াংরেকে মারতে থাকে আর তার কাছে জানতে চায় ওয়াং এখন কোথায় আছে। তার এই কথা শুনে ইয়াংরে তাকে আবারও বলে পুলিশকে কল করতে। যদি সে পুলিশকে কল করে তাহলে সে সব সত্যি কথা বলে দিবে। কিন্তু মিনচাং তো এখন ভয় পাচ্ছিল, কারণ সে যদি তাকে এখন পুলিশের হাতে তুলে দেয় তাহলে তো সে নিজেও ফেঁসে যাবে। তাই এখন ওয়াংকে তার বাঁচানোর ইচ্ছা থাকলেও সে পুলিশকে কল করতে পারছে না, যার কারণে এখন সে ইয়াংরের মুখ চোখ ভালোভাবে বেঁধে সেখান থেকে বাহিরে চলে আসে। মিনচাং সোজা তার গাড়ি নিয়ে চার্চে চলে যায়, যেখানে আজ রাতে সবাই মিলে ওয়াং এর জন্য প্রার্থনা করবে। ভেতরে যাওয়ার পর সে বাইবেল পড়া শুরু করে। সে ওই অধ্যায়টা পড়ছিল যেখানে কিডন্যাপারদের নিয়ে কি শাস্তি রয়েছে সেটা লেখা ছিল। সেখানে লেখা ছিল যদি কোনো ব্যক্তি কাউকে কিডন্যাপ করে তাহলে তার শাস্তি হওয়া উচিত একমাত্র মৃত্যুদণ্ড। আর এভাবেই তারা তাদের মাঝখান থেকে খারাপটাকে উপড়ে ফেলবে। মিনচান এখানে বাইবেল পড়তে পড়তে এটা বিশ্বাস করেই নেয় যে ওয়াং হয়তো মারা গিয়েছে। আর এটা ভেবেই সে এখন ওখানে বসে থাকা সবাইকে ওয়াং এর আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে বলে। সেখানে বসে থাকা ওয়াং এর মা এসব কিছু শুনে মেনেই নিতে পারছিল না যে সেখানে থাকা সবাই তার মৃত মেয়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করছে, যদিও তারা কেউই এখনো জানে না যে ওয়াং বেঁচে আছে নাকি মারা গেছে। অন্যদিকে ইউনহিকে দেখি সে বারবার ইয়াংরের সাথে মিনচানের একটা কানেকশন খুঁজে পাচ্ছিল, যার কারণে সে সবকিছু মেলানোর চেষ্টা করছিল। তাই সে প্রথম থেকে ভালোভাবে ভাবতে শুরু করে। সে যখন প্রথম দিন মিনচাং এর সাথে দেখা করতে যায় তখন সে সেখানে একটা কাদামাখা জ্যাকেট দেখেছিল। এরপরে বেরিয়ে আসার সময় একটা কাদামাখা জুতোও সেখানে দেখেছিল। এছাড়াও তারা যখন ইয়াংরের গাড়িটি খুঁজে পেয়েছিল তখন মিনচাং তাদের কাছে অদ্ভুত রকমের প্রশ্ন করছিল। এই সব কিছু ভেবে এখন সে মিনচাং এর চার্চে চলে আসে। সেখানে আসার পর সে মিনচাং এর গাড়ির চাকা ভালোভাবে চেক করে আর সে দেখতে পায় সেখানে এখনো কাদো মাটি রয়েছে। সে ভালোভাবে ওটা চেক করলে দেখতে পায় এখানে তুত গাছের অংশ রয়েছে। যখন সে গুগলে সেটা সার্চ করে তখন সে একটা জায়গা দেখতে পায় আর সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই জায়গাতে যাওয়ার জন্য। সেখানে পৌঁছানোর পর সে ওখানে গাড়ির চাকার দাগ দেখতে পায় আর এটা দেখেই সে বুঝতে পারে যে মিনচাং এখানেই এসেছিল। এরপর ইউনহি সেই বিল্ডিং এর ভেতরে চলে যায় আর খুঁজতে খুঁজতে সে অবশেষে ইয়াংরেকে পেয়ে যায়। তাকে দেখার সাথে সাথে যখনই ইউনহি পুলিশকে কল করতেই যাবে তখনই সে তার বোনের আত্মাকে দেখতে পায় এবং তার আওয়াজও শুনতে পায়। তার বোনের আত্মা তাকে বলছিল ওই শয়তানটার মরে যাওয়া উচিত, তাকে মেরে ফেলার জন্য এখনো তোমার কাছে সুযোগ রয়েছে। এরকম সুযোগ তুমি আর কখনোই পাবে না। তুমি তো এরকম একটা সুযোগের জন্যই অপেক্ষা করছিলে, তাই আর দেরি করো না, তাকে মেরে ফেলো। এই শয়তানটার জন্যই আজকে আমি বেঁচে নেই, তাই তুমি এটার প্রতিশোধ নাও, তুমি তাকে মেরে ফেলো। তখনই ইয়াংরে তাকে বলে ওঠে সে যেন পুলিশকে খবর দেয়, কারণ ওয়ান এখনো বেঁচে রয়েছে আর সে যদি মারা যায় তাহলে তার সাথে সাথে ওয়াংও মারা যাবে। এরকম একটা পরিস্থিতিতে ইউনহি বুঝতে পারছিল না যে তার আসলে কি করা উচিত। ওয়াংরে তাকে বলে তাকে প্রথমে হাসপাতালে নিয়ে যেতে, তারপরেই সে তাকে জানাবে ওয়াং কোথায় রয়েছে। এরপর ইউনহি তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে বলো ওয়াং কোথায় রয়েছে, আমি তোমাকে কিচ্ছু করব না। তাদের কথার মাঝখানেই সেখানে মিনচান চলে আসে আর সে আসার সাথে সাথে ইউনহির মাথায় আঘাত করে, যার কারণে সে জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় তাকেও বেঁধে ফেলা হয়েছে। তখন সে মিনচাংকে বলে সে এসব কেন করছে, তার এসব করা একদমই উচিত নয়। তার এই কথা শুনে মিনচান তাকে বলে গডের কি ইচ্ছা সেটা আমরা সাধারণ মানুষ কখনোই বুঝতে পারবো না। ওয়াং মারা গিয়েছে, তাই এখন আমাদেরকে তাকে ভুলে গিয়ে তার অপরাধীকে শাস্তি দিতে হবে। আমি তো এটা ভাবছিলাম যে ওয়াং রেকে মেরে ফেলার পর তার বডিকে আমি কি করব, কিন্তু এরপরেই গড তোমাকে আমার কাছে পাঠিয়ে দিল। এরপর মিনচাং ইউনহির কাছে আরো বলে যে এখন সে ইয়াং রেকে মেরে ফেলবে এবং সে এই দোষটা ইউনহির ঘাড়ে চাপিয়ে দিবে। এদিকে ইয়াং রেও তখন চিৎকার করে বলতে থাকে
থাকে যদি ওয়াংকে বাঁচাতে চাও তাহলে আমাকে মুক্ত করো। কিন্তু মিনচাং ইউনহিকে চিৎকার করে বোঝানোর চেষ্টা করছিল যে ওয়াং মারা গিয়েছে আর এই শয়তানটাই তাকে মেরে ফেলেছে, আর এখন ইয়াংরে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে। ইউনহিও এখন মিনচাংকে বলছিল যেহেতু ইয়াংরে বলছে এখনো ওয়াং বেঁচে আছে, এর মানে হয়তোবা সে বেঁচে আছে। কিন্তু মিনচাং তো তার কথা শুনতে একদমই রাজি ছিল না, আর সে তাকে বোঝানোর চেষ্টা করছিল সে যদি এখন ইয়াংরেকে না মেরে ফেলে তাহলে কালকে সে আরো একটা বাচ্চাকে ধরে নিয়ে যাবে এবং আরো একজন তার এই অত্যাচারের শিকার হবে। এই মুহূর্তে ইয়াং আবারও গান গাইতে শুরু করে। এটা দেখে তো মিনচাং এর মাথা নষ্ট হয়ে যায়, আর সে বলতে শুরু করে সে আসলে শয়তানের বাচ্চা নাকি নিজেই শয়তান। এসব কিছু ভেবে সে যখন ইউনহিকে শুট করতে যায় তখন ইউনহি নিজেকে বাঁচিয়ে নেয়, আর কোনো রকমে সে তার বাঁধন খুলে সে মিনচানের সাথে ফাইট করতে শুরু করে, আর অবশেষে সে মিনচানের হাতে হ্যাংকাপ পরিয়ে দেয়। এসব ধস্তাধস্তির মধ্যে ইয়াংরেও ছাদ থেকে পড়ে যেতে শুরু করে। ঠিক তখনই ইউনহি তাকে ধরে ফেলে আর তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইয়াংরে তো এতক্ষণে বুঝে গিয়েছিল তার বেঁচে থাকা আর সম্ভব নয়। তাই সে ইউনহিকে ইশারা করে বলে ওয়াং কোথায় রয়েছে। সে ইউনহিকে বলে ওয়াংকে এক চোখওয়ালা দানব খেয়ে ফেলেছে। এরপরে সে ওপর থেকে পড়ে যায় আর তার মৃত্যু হয়ে যায়। কিন্তু ইউনহি তো এখনো বুঝতে পারছিল না যে ইয়াংরে তাকে কি বলল। তাই ইউনহি সেখানে অনেক জোরে জোরে কান্না করতে থাকে, কারণ তার বোনের মতো সে ওয়াংকেও বাঁচাতে পারল না। একটু পরে পুলিশের বাকি সদস্যরা এসে মিনচাংকে অ্যারেস্ট করে নিয়ে যায়। যাওয়ার সময় মিনচাং শয়তানের মতো হাসতে থাকে। পরের সিনে দেখতে পাই মিনচাংকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তখন সে তাদেরকে স্বীকারোক্তি দেয় যে এই সব কিছু করার জন্য তাকে গড ইশারা দিয়েছিল। এদিকে এখনো ওয়াংকে খুঁজে বের করার জন্য পুলিশেরা ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিল। পরের সিনে দেখতে পাই ইউনহি ইয়াংরের ডাক্তারের কাছে এসেছিল। সেখানে আসার পর সে মিনচানের ব্যাপারে জানতে চাইলে ডাক্তার তাকে জানায় মিনচানের অ্যাপোফোবিয়া নামে একটা রোগ রয়েছে, যেটার কারণে সে বিভিন্ন জায়গায় কাল্পনিক ছবি দেখতে পায় যেটা আসলে বাস্তবে নেই, আর সেজন্যই সে এসব কিছুকে গডের ইশারা মনে করে। এসব কিছু শোনার পরে এখন ইউনহি তার কাছে ইয়াংরের ব্যাপারে জানতে চায়। তখন ডাক্তার তাকে ইউনহির ছোটবেলার কিছু ছবি দেখায় আর তাকে বলতে থাকে তাকে ছোটবেলা থেকেই অনেক টর্চার করা হতো। ইউনহি সেই ছবিগুলো দেখছিল, সেখানে একটা বাড়ির ছবিও ছিল। এরপরে সে ওই একচোখওয়ালা দানবের ছবিটাও দেখে। তখন সে ডাক্তারকে বলে ইয়াংরে মারা যাওয়ার আগে একচোখওয়ালা দানবের কথা বলে গিয়েছিল। এই একচোখওয়ালা দানব বলতে সে কি বোঝাতে চেয়েছে? তখন ডাক্তার তাকে উত্তর দেয় হয়তোবা সে তার বাবার কথা বলে গিয়েছিল, হয়তোবা এই দানবটা সে নিজেও হতে পারে। এরপর ডাক্তার সেই একচোখওয়ালা ছবি দেখিয়ে বলে এই একচোখওয়ালা ছবির ভেতরে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো আসলে ইয়াংরে নিজেই। তারা যখন এসব কথা বলছিল তখনই ইউনহি আবার নিজের বোনকে দেখতে পায়, যাকে দেখে সে প্রচন্ড ঘাবড়ে যায় আর নিজের ঔষধগুলো বের করে খেতে শুরু করে। তার এরকম আচরণ দেখে এবার ডাক্তার তাকে জিজ্ঞাসা করে তুমি কি কিছু দেখতে পাও বা কল্পনা করো? তখন ইউনহি তাকে জানায় সে তার ছোট বোনকে দেখতে পায়। তখন ডাক্তার তাকে বলে সেটা তোমার বোন নয়, সেটা শুধুমাত্রই তোমার একটা কল্পনা। ইউনহি তাকে বলে আমি জানি সেটা, হয়তোবা আমার বোনের মতো ওয়াংও কারোর অপেক্ষায় রয়েছে যে কেউ একজন তাকে বাঁচানোর জন্য আসবে। তখন ডাক্তার তাকে বলে পৃথিবীতে এমন অনেক কিছুই হয় যেখানে আমাদের কিছুই করার থাকে না, কিন্তু ইয়াংরে ভালো হতে চেয়েছিল আর চেষ্টা করার পর সে অনেকটা ভালো হয়ে গিয়েছিল, তাহলে সে কেন আবারও সেই অন্ধকার জগতে ফিরে গেল? তার সাথে এমন কি হয়েছিল বা সে কি এমন দেখেছিল যার কারণে সে আবারও পশুতে পরিণত হলো? সে অবশ্যই এমন কিছু দেখেছিল যার কারণে তার ভেতরের শয়তান আবারও জেগে ওঠে। তখনই আমরা ওয়াংকে দেখতে পাই। ওয়াংকে একটা ঘরের ভেতরে বেঁধে রাখা হয়েছিল আর সেই মুহূর্তে সেই বাড়িটাও ভাঙা হচ্ছিল। বাহিরে কনস্ট্রাকশনের কাজ চলছিল আর এই কাজগুলো করাচ্ছিল ইউনহির বাবা। ভেতরে ওয়াং অনেক জোরে জোরে চিৎকার করতে চাইছিল, কিন্তু তার মুখ বাধা থাকার কারণে সে কিছুই করতে পারছিল না। কিছুক্ষণ পরে ইউনহির বাবা ওই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে ইউনহিকে পাঠায়। তখনই সে খেয়াল করে তার পেছনের বিল্ডিং এ একটা গোল উইন্ডো রয়েছে, যে ধরনের উইন্ডো ইয়াংরের
ড্রয়িং করা ছবিতেও রয়েছে। এটা দেখে ইউনহির একটু সন্দেহ হয় আর সে জিজ্ঞাসা করলে জানতে পারে ওই এলাকার প্রায় সব বিল্ডিংয়েই এরকম একটা করে উইন্ডো রয়েছে। ইউনহি এখন সে এক চোখের মতো উইন্ডোর সাথে ইয়াংরের করা সেই ড্রয়িংগুলো মেলাতে থাকে আর সে বুঝতে পারে এই এক চোখওয়ালা উইন্ডো দেখেই ইয়াংরের ভেতরে শয়তান জেগে উঠেছিল, কারণ ছোটবেলায় ইয়াংরে তার বাবার হাতে অত্যাচারিত হয়ে সেই এক চোখওয়ালা উইন্ডোর পাশে গিয়েই বসে থাকতো। তার সম্পূর্ণ ছেলেবেলার কষ্টের স্মৃতি রয়েছে এইখানে, যেটা অবশ্যই অনেক ভয়ানক এবং কষ্টদায়ক। আর ঠিক এই কারণেই সেই এক চোখওয়ালা বিল্ডিংগুলো দেখলেই তার ভেতরের পুরনো শয়তান জেগে ওঠে আর সে আবারও আগের মতো শয়তান হয়ে যায়। এখন ইউনহি পুলিশের সাহায্য নিয়ে ফাইনালি সেই বাড়িটি খুঁজে পায়। অন্যদিকে সেই বাড়িটি অর্ধেক ভাঙা হয়ে গিয়েছিল। ভেতরে থেকে ওয়াং চিৎকার করছিল, কিন্তু তার আওয়াজ এত শব্দের মাঝে কেউই শুনতে পারছিল না। ওয়াং বারবার দরজার দিকে তাকাচ্ছিল, যেন শেষ মুহূর্তেও কেউ একজন তাকে বাঁচানোর জন্য আসবে। আর কিছুক্ষণ পরে ঠিক তেমনটাই হয়। সেই দরজা দিয়ে ইউনহি চলে আসে আর শেষ মুহূর্তে সে ওয়াংকে বাঁচিয়ে নেয়। এরপরে ইউনহি ওয়াংকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, যেন সে তার বোনকে বাঁচাতে না পারার অপরাধ বোধ থেকে নিজেকে মুক্ত করলো। এই ঘটনার কয়েকদিন পর ইউনহি মিনচানের সাথে দেখা করে আর তাকে বলে তারা ওয়াংকে খুঁজে পেয়েছে। এটা শুনে মিনচাং মনে করে হয়তো তারা ওয়াং এর ডেড বডি খুঁজে পেয়েছে, কিন্তু ইউনহি তাকে জানায় তারা ওয়াংকে জীবিত উদ্ধার করেছে। এটা শুনে মিনচান অবাক হয়ে যায় আর তাকে বলে এটা কিভাবে হতে পারে, ওয়াং তো মারা গিয়েছে। এটা শোনার পর ইউনহি তাকে জিজ্ঞাসা করে ওয়াং যে মারা গিয়েছে এটা আপনাকে কে বলেছে। তার এই কথা শুনে মিনচাং আর তাকে কোনো উত্তর দিতে পারে না আর সে চুপ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই মিনচান যখন জেলের ভেতরে ছিল তখন সে দেয়ালের মধ্যেই তার গডের প্রতিচ্ছবি দেখতে পায়, যেটা দেখার পরে সে একটা তোয়ালে দিয়ে ওই ছবিটা মুছতে শুরু করে। সে ওই ছবিটা ততক্ষণ পর্যন্ত মুছছিল যতক্ষণ না ওই ছবিটার আকৃতি শয়তানে পরিণত হয়। আর এভাবেই আজকের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এই মুভিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন মুভি এক্সপ্লেন দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কথা হবে নতুন কোনো গল্পে। আজকের মতো এখানেই বিদায়।